যে থাকে আঁখি পল্লবে তার সাথে কেন দেখা হবে, যে থাকে আঁখি পল্লবে, যে থাকে আঁখি পল্লবে তার সাথে কেন দেখা হবে। প্রিয় দর্শক, যে আমাদের হৃদয়ে বসবাস করে তার সাথে কি আলাদা করে দেখা হবার কিছু আছে? তাকে তো আমরা খুঁজে পাই আমাদের অন্তরে। তেমন একজন মানুষ নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। আজ তার জন্মদিন এবং আজ সারা দিন জুড়ে চ্যানেলের বিভিন্ন আয়োজন হচ্ছে হুমায়ুন আহমেদকে স্মরণ করে, হুমায়ুন আহমেদকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে। এবং তেমনই একটি আয়োজন যে থাকে আঁখি পল্লবে, চ্যানেলের বিশেষ আয়োজন হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কথা বলবো হুমায়ুন আহমেদকে নিয়ে, তার প্রাসঙ্গিকতা নিয়ে এবং কিভাবে আসলে তিনি জাদু করে আমাদেরকে মেঘে আচ্ছন্ন করে রেখেছেন, কিভাবে আকৃষ্ট করে রেখেছেন তার প্রতি। আমরা আসলে হুমায়ুন আহমেদের এত এত বই পড়েছি, সিনেমা দেখেছি, গান শুনেছি, আমরা আমাদের নিজেদের কাছ থেকে হুমায়ুন আহমেদকে আলাদা করতে পারি না। তাই হুমায়ুন আহমেদ নিয়ে আলাদা করে কথা বলারও কিছু নেই, কারণ আমাদের কথাই যেন তার কথা। আমাদের সাথে আজ দুজন অতিথি আছেন আজকের এই বিশেষ আয়োজনে। পরিচয় করাবো। আছেন মাজহারুল ইসলাম, প্রধান নির্বাহী অন্যপ্রকাশ, স্বাগতম আপনাকে। আছেন সেলিম চৌধুরী, সঙ্গীত শিল্পী, যিনি হুমায়ুন আহমেদের বিভিন্ন গান করেছেন। হুমায়ুন আহমেদের সাথে আসলে তাদের দুজনের সম্পর্কই অনেক বেশি, অনেক কাছের। কথা বলে জানার চেষ্টা করব, শোনার চেষ্টা করব সেই তখনকার স্মৃতি যখন আমরা ছিলাম না, কিন্তু বইয়ের পাতায় আমরা সেই সব পড়ে রোমন্থন করেছি, ঘুরে বেরিয়েছি একই সাথে। কেমন আছেন আপনারা? জি, ভালো আছি। আমি মাজহারুল ইসলামের কাছে শুরুতে একটু শুনতে চাই। বলছিলাম আসলে একটু আগেও আমরা যে বহুমাত্রিক প্রতিভার অধিকারী হুমায়ুন আহমেদ, তিনি আমাদের জন্য এত কিছু রেখে গিয়েছেন অল্প সময়ে, যে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বড়দের কথাও যদি আমরা ধরি, তার বিভিন্ন বই বিভিন্ন বয়সের মানুষের জন্য, বিভিন্ন অনুভূতির জন্য। সেই বইগুলো বেশিরভাগই আমরা জানি যে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। তখনকার সময়টা একটু ফিরে যেতে চাই আপনার মুখ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রথমে হচ্ছে যে এত চমৎকারভাবে হুমায়ুন আহমেদের জন্মদিন পালনের জন্য চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সকাল থেকে দেখছি চ্যানেলের স্ক্রিন জুড়ে শুধু হুমায়ুন আহমেদ আর হুমায়ুন আহমেদ, এবং এর বাইরেও বিভিন্ন জায়গায় যেমন সিনেপ্লেক্সে চলছে হুমায়ুন আহমেদের সিনেমার প্রদর্শনী। তো প্রতি বছরই চ্যানেলে এই কাজটা করে, তো চ্যানেলকে আবার ধন্যবাদ। হুমায়ুন আহমেদ আসলে হচ্ছে যে কথাটা আপনি বলছিলেন যে থাকে আঁখি পল্লবে, তাকে নতুন করে মানে কীভাবে খোঁজার কি আছে। তো উনি ওনার সৃষ্টির যেখানে উনি হাত দিয়েছেন, মানে উনি সত্যিকার অর্থে একজন জাদুকর ছিলেন। হ্যাঁ, এবং এই জাদুকর কিন্তু শুধু লেখার জাদুকর না, উনি লেখার জাদুকর ছিলেন, উনি শব্দের জাদুকর ছিলেন, হ্যাঁ, উনি নির্মাণের জাদুকর ছিলেন, জাদুকর, এবং সত্যিকার অর্থে উনি ব্যক্তিগত জীবনেও কিন্তু উনি জাদু দেখাতেন, এবং উনি কিন্তু জাদুকর ছিলেন। এবং 1968 সালে সেই ডিআইজি ভবনে উনি জাদু দেখাতেন, যখন ওখানে আমাদের সেই পাকিস্তান টেলিভিশন ছিল, সেই সময় ওখানে তিনি জাদু দেখাতেন, এবং এই জাদু দেখায় কিন্তু তার প্রথম আর্নিং শুরু হয়। এবং উনি পরবর্তীতে ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অফ ম্যাজিশিয়ানের সদস্য হন, এবং জুয়েল আইচের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, দুজনকে খুব পছন্দ করতেন, এবং উনি মাঝে মাঝে এই জুয়েল আইচকে ডেকে তার জাদু দেখাতেন, এবং জুয়েল আইচ খুব মুগ্ধ হয়ে তার জাদু দেখতেন, এবং হুমায়ুন আহমেদ সেটা আবার অসম্ভব রকম করতেন, পছন্দ করতেন আর কি, উনিও নিজেও মুগ্ধ হতেন। তো এই যে একটা মানুষের যে এতগুলো দিক, হ্যাঁ, মানে এইটা কিন্তু আসলে খুবই বিরল একটা ঘটনা। উনি যেখানেই মানে সাহিত্যের কথা যদি আমরা বলি, যে সেই নন্দিত নরকে বা শঙ্খনীল কারাগার থেকে শুরু করে দেয়াল পর্যন্ত, এবং এর মধ্যে আছে নানান ধরনের লেখা, হিমু, মিসির আলী, শুভ্র থেকে শুরু করে। নরকে পড়ে আসলে আমরা কাঁদিনি এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। হুমায়ুন আহমেদের একটা নাটকের চরিত্র, তার ফাঁসি হচ্ছে, এই জন্য রাজপথে। এটা হচ্ছে একজন লেখকের শক্তির জায়গা। একদম, এটা একটা লেখকের শক্তির জায়গা যে তার একটা শ্রেষ্ঠ চরিত্রের ফাঁসি হবে, সেই কারণে ঢাকা শহরে মিছিল হয়েছে সেই সময়। কত বড় একটা বিষয় না এটা। এবং যেদিন এই নাটকটি প্রচার হতো, কোথাও কেউ নেই, ঢাকা শহরের রাস্তাঘাট শুনশান নীরব, হ্যাঁ, মানে মনে হচ্ছে হরতাল চলতেছে। তো এটাই হচ্ছে একজন লেখকের শক্তির জায়গা, তার লেখার শক্তির জায়গা। এই যে একটা পুরো জাতিকে তিনি আটকে ফেলেছেন আসলে তার লেখার মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে। আমরা আসলে এখনো ভাবলে আমরা শিহরিত হই। নাটক সিনেমার বাইরে তো গানের কথা যদি আসি, তিনি তার সিনেমার গানগুলোর গীতিকারও তিনি ছিলেন। এই ব্যাপারেও হয়তো অনেকে অনেক কম জানে, কিন্তু আমরা একটু সঙ্গীত শিল্পীর কাছ থেকে শুনি যে তার গানের সাথে আপনার যুক্ত হওয়া, তার সিনেমায় গান করা, তখনকার অভিজ্ঞতাগুলো কেমন ছিল? আমার সাথে আসলে আমি তো শহীদুল্লাহ হলের ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটির।
তো উনি আবার সেই হলের ছিলেন, হাউস টিউটর ছিলেন। তো 85 সাল থেকে আমি কিন্তু ওনাকে চিনি বা উনি আমাকে চেনে। কিন্তু আসলে আনফর্চুনেটলি বলবো যে আমি কাজ করেছি ওনার সাথে 94-এর দিকে ফার্স্ট কাজ করি আর কি। তো ফিল্মে ওনার গান করি প্রথমে ওনার যে দুই দুয়ারি ছবিতে আমি প্রথমে গান করি, এবং পরে চন্দ্রকথা এবং অন্যান্য ছবিতে বিভিন্ন ক্যারেক্টারে অনেক সময় হয়তো আমাদের হুমায়ুন ফরিদি ভাইয়ের গানে ভয়েস দিতে হয়েছে, এরকম হয়েছে আর কি ডাবিংয়ের সময়। তো উনি আসলে ফিল্মের ওনার রাইটার হিসাবে তো মাঝহার ভাই যা বললেন তার ভার্সেটাইলিটির ব্যাপারে কোনো তুলনা হয় না। আর গীতিকার হিসাবে উনি খুব বেশি গান লিখেননি, কিন্তু যা লিখেছেন সব গানগুলোই মোটামুটি, কিছু কিছু গান আছে যেগুলো তার ওনার ফিল্মের জন্য বা নাটকের জন্য তো খুব ছোট্ট করে লিখেছেন, আর কিছু গান লিখেছেন মানে প্রথাগত যে শব্দচয়ন বা এর বাইরে গিয়ে কিন্তু উনি কাজ করেছেন। মনে হয় যে ওনার নিজস্ব একটা স্টাইল ছিল। উনি সব আমরা যেরকম যে একটা অন্তরার এই ম্যাটার থাকবে ওই ম্যাটার থাকবে এরকম একটা ফরম্যাটে কাজ করতেন না, উনি ফ্রি হ্যান্ডে লিখে যেতেন। হয়তো সুরকার যারা ছিলেন তারা অনেক সময় কমপ্লেন করতেন যে ওনার গানের প্রথম অন্তরাটা একভাবে শুরু করলাম পরেরটা অন্যভাবে করতে হবে, এরকম কিছু কমপ্লিকেসি ছিল। বাট উনি ওনার মতো করে লিখে গিয়েছেন, সুরকাররা কষ্ট করে খুব সুন্দর সুর দিয়েছেন। এবং আপনি বইমেলার কথা উল্লেখ করছিলেন, আগে কিন্তু এমন একটা সময় ছিল যখন আমরা আমাদের জাতীয় বইমেলায় যেতাম যে হুমায়ুন আহমেদের দেখা পাবো, আসলে এমন অনেক অনেক মানুষ আছেন তার একটা অটোগ্রাফের জন্য, এবং সেই বইমেলাকে অন্য প্রকাশ আসলে আরো সহজ করেছে। আজ আমাদের চ্যানেল আই প্রাঙ্গণে আমরা ছোট্ট করে একটা বইমেলা পেয়েছি অন্য প্রকাশের কল্যাণে, এই জন্য অন্য প্রকাশকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা আয়োজন, মানে এরকম ভাবে সাধারণত কখনো হয় না। মানে এটা এই যে সুন্দর চরেলাই চত্বরে হুমায়ুন আহমেদের বইয়ের মেলা, এটাকে আমি মনে করি যে হুমায়ুন আহমেদের জন্মদিন পালনের যতগুলো মানে আমাদের চ্যানেল আয়োজন, তার মধ্যে এটি অনেক গুরুত্বপূর্ণ একটি আয়োজন, যেহেতু উনি লেখারই মানুষ ছিলেন, কথার জাদুকর ছিলেন। তো এটা খুব ভালো লেগেছে দেখে। এবং একটা ব্যাপার কি হয় যে আমরা অনেক কিছু জানি, আমাদের মনের মধ্যে সুপ্ত অবস্থা থাকে, তখন কি হয় একটু জাদুর কাঠি ছুঁয়ে সেটাকে বের করে আনতে হয়। এমন হুমায়ুন আহমেদের সকল বই আমাদের অনেকেরই পড়া, কারণ উনি আসলে এত নন্দিত ছিলেন বাংলাদেশে, তার বই পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সেই বইগুলো আবার যখন অন্য প্রকাশের সামনে বা বই মেলার সামনে দিয়ে আমাদের সামনে আসে, তখন আমরা সেটাকে আরও বেশি উপভোগ করতে পারি। আর আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে যখন আমাদের বই মেলাটা হতো 21শে বইমেলা, তখন নিশ্চয়ই আমি যে কথাটি বলছিলাম আসলে উপচে পড়া ভিড় হুমায়ুন আহমেদ, মানে এটা একটা বিরল ঘটনা যে উনি যখন স্টলে বসতেন তখন যে অটোগ্রাফের যে লাইনটা হতো, এটা এত দীর্ঘ লাইন হতো যে মেলা শেষ হয়ে যেত রাত 9টায়, তখনও কিন্তু দেখা যায় যে লাইনে আরও হয়তো 50-60 জন 70 জন রয়ে গেছেন। এবং একটা পর্যায়ে বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী তারা ইলেকট্রিসিটি অফ করে দিত আর কি, বিদ্যুৎ বাতি বন্ধ করে দিত। তখন মোমবাতি জ্বালায় উনি বসে থাকতেন, কিন্তু ওনারই হচ্ছে যে লাইনের শেষ যে ব্যক্তিটি আছে তাকে অটোগ্রাফ দিয়ে তারপরে উঠবেন। হ্যাঁ, এবং অনেক সময় মেলা কমিটির লোকজনরা এসে বসে থাকতেন বা দাঁড়ায় থাকতেন, পাশে কিছু বলতেও পারতেন না। হ্যাঁ, কিন্তু উনি কোনোদিনও এরকম হয়নি যে উনি লাইনে কেউ দাঁড়িয়ে আছে তাকে দেখে উনি চলে গেছেন। একই রকমভাবে যেটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় যে কলকাতায়, পশ্চিমবঙ্গে কিন্তু ওনার একটা বিশাল পাঠক সৃষ্টি হয়েছে, এবং সেটা এখনও প্রতিনিয়ত বাড়ছে। যে ওনার আজকে প্রয়াণের 13 বছর চলে গেছে, কিন্তু বাংলাদেশেও যেরকম 21শে বইমেলায় আমরা দেখি যে হুমায়ুন আহমেদের প্যাভিলিয়ন মানে অন্য প্রকাশে উপচে পড়া ভিড়, বা হুমায়ুন আহমেদের আরও যারা প্রকাশক আছে তাদের স্টলগুলোতেও ভিড় থাকে, একই রকম কলকাতাতেও কিন্তু তার পাঠক যে বাড়তেছে, এটা একটা বিরাট বিষয়। কারণ আমরা কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রতি বছরই, এবছর যা বই পাঠাই পরের বছর তার থেকে আরও বেশি বই পাঠাতে হয়। হ্যাঁ, এই কয়েকদিন আগে জাস্ট সম্প্রতি একটা কলকাতায় কিছুদিন আগে খুব বৃষ্টিতে একটু ছোটোখাটো বন্যার মতো হয়ে যায়, এবং অনেক প্রকাশকেরই যাদের নিচতলায়, যাদের গ্রাউন্ড ফ্লোরে অফিস, তাদের বই ভিজে যায়, অনেক নষ্ট হয়ে যায়। তো সেখানে তারা এই সব ভেজা বই দিয়ে খুব চমৎকার একটা আয়োজন, একদিনের ভেজা বইয়ের মেলা। তো সেখানে আমাদেরও বেশ কিছু বই রাখা ছিল দেশ পাবলিকেশনসে, সেখানে সেই বইগুলো এরকম প্রায় 10-12 কার্টুন বই, কিছুটা ভিজে গেছে, কোনোটা তো অল্প ভিজেছে। সেই বইগুলো দিয়ে আমরা ওখানে একটা স্টলের ব্যবস্থা করি, এবং এই ভেজা বইয়ের মেলাতেও যে পাঠকের উপচে পড়া ভিড় দেখেছি আমরা, এবং ওই বই হয়তো একটা নষ্ট হয়ে গেছে, 5টা পৃষ্ঠা হয়তো পড়া যাচ্ছে না, ভিজে গেছে, তারপরেও সেই বইটা নেওয়ার জন্য তারা উদ্গ্রীব, কারণ ওইটার আর দ্বিতীয় কপি নাই।
তো এটা কিন্তু অনেক বড় একটা অর্জন, হ্যাঁ আমি মনে করি আর কি, এটা বড় একটা। এবং আপনি যে অটোগ্রাফ দেওয়ার কথাটা আসলে বললেন যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন শেষ হওয়া পর্যন্ত থাকতেন, এটা কিন্তু আসলে তার যে ভালোবাসা তার পাঠকদের প্রতি। এবং এখনো জানেন এমন এমন পাঠক আছেন বা যারা তরুণ প্রজন্ম, তারা বলেন যে স্যার আর একটু দেরিতে আমাদেরকে ছেড়ে চলে গেলে কি হতো, আমরা যদি তাকে পেতাম। একদম মানুষের কি আবেদন আসলে। এটা তো খুবই অল্প বয়সে উনি চলে গেছেন, তাই না? এটা তো 63 বছর তো কোনো বয়সই না। মানে আজকে এই 13 বছরও যদি আমরা তাকে পেতাম, আজকে ওনার 77তম জন্মদিন, এই 13 বছরে আমরা মানে কমপক্ষে আরো 30-40টা উপন্যাস পেতাম, তার মধ্যে হয়তো 5-7টা ক্লাসিক উপন্যাস পেতাম, মধ্যাহ্নের মতো আরো কয়েকটা উপন্যাস পেতাম, বা জ্যোৎস্না জনের গল্পের মতো, বা বাদশা নামদারের মতো, হ্যাঁ, অথবা লীলাবতীর মতো এরকম কিছু আরো ভালো চমৎকার মানে উপন্যাস পেতাম, যে উপন্যাসগুলো বাংলা সাহিত্যকে রিপ্রেজেন্ট করবে। অথবা আরো কিছু ভালো গল্প হয়তো পেতাম। হ্যাঁ, ওনার ছোট গল্পগুলো তো ক্লাসিক, অসম্ভব ভালো ছোট গল্প উনি লিখে গেছেন। তো এই 13 বছরে আমরা আরো পেতাম। এই 13 বছরও তো যথেষ্ট সময় না, কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে একজন লেখকের প্রয়াণের 13 বছর পরও তার বিন্দুমাত্র আবেদন কিন্তু কোথাও কমেনি, না তার সাহিত্যের ক্ষেত্রে, না তার চলচ্চিত্রের ক্ষেত্রে, না তার নাটকের ক্ষেত্রে। এখনো তার পুরনো চলচ্চিত্রগুলো দেখানো হলে সেখানে দেখা যায় দর্শকরা যারা আগে দেখেছে তারাও আবার সে স্ক্রিনের সামনে বসছে, আর নতুন যারা দেখেনি তারা নতুন প্রজন্ম তারাও এগিয়ে আসছে দেখার জন্য। বইয়ের ক্ষেত্রেও তাই, হ্যাঁ, যারা হয়তো যে বইটা পড়েনি তারা সেই বই পড়তেছে। আবার প্রতি বছরই আমরা মেলায় দেখি যে নতুন নতুন পাঠক সৃষ্টি হচ্ছে। এটা অবশ্যই মানে হুমায়ূন আহমেদের এটা একটা বিশাল যে তার যে একটা ক্ষমতা, লেখার যে একটা সৃষ্টির যে একটা ক্ষমতা, এটাই প্রমাণ করে যে তার সৃষ্টির কারণেই তার এখনো মানে মানে এই 13 বছর পরও একটুও তার মানে কমেনি, এবং প্রাসঙ্গিক তো বটেই। সেলিম চৌধুরীর কাছে যেটি শুনছিলাম যে হোম টিউটরিং এর কথা, তিনি আসলে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে তার বই আমাদের হাতে এমনভাবে ধরিয়ে দিয়েছেন, আমরা ভাবছিলাম যে আমরা চুম্বক ধরে আছি আর ছাড়তে পারছি না। এই যে সে যে একটা কেমিস্ট্রি তৈরি করেছে আমাদের মাঝখানে, আপনি তো তখন তাকে দেখেছেন, তো তখনকার কোনো স্মৃতি কি আপনার মনে পড়ে? তখনকার আসলে গান করার আগে, একদম কাছাকাছি যাওয়ার আগে, তখন হুমায়ূন আহমেদকে দূর থেকে দেখে আপনার কি মনে হচ্ছিল? দূর থেকে বলতে হাউস টিউটর যখন ছিলেন, হাউস টিউটর আসলে একটা ব্লকের মানে স্পেশালি এই ব্লকে যে স্টুডেন্টরা থাকে তাদেরকে ভালো মন্দ দেখাশোনা করেন। তো উনি একবার আমাদের ব্লকে ছিলেন, আমাদের ব্লকে ওই সময়টাতে খুব কাছে থেকেই ওনাকে দেখা। তো উনি ওনার যে একটা স্পেশালিটি ছিল, অন্যান্য টিচাররাও তো আমাদের ব্লকের ছিলেন, হাউস টিউটর হিসাবে ছিলেন, কিন্তু ওনার স্পেশালিটি ছিল কি যে জেনারেলি আমাদের ঢাকা ইউনিভার্সিটি যে ব্যাপারটা হয় আর কি, যে পলিটিক্যালি হয়তো দেখা গেল যে কোনো স্টুডেন্ট পলিটিক্যালি একটু লাইটেড বা হয়তো নোন, তার ব্যাপারে এক ধরনের একটা তার অন্য টিচাররা একটু সফটনেস বা একটা দুর্বলতা কাজ করতো, কিন্তু হুমায়ুন স্যার কিন্তু ওই জিনিসটা করতেন না। রিগার্ডলেসলি সবার সাথে মানে ইকুয়াল বিহেভ করা একটা ব্যাপার ছিল না। এই জিনিসটা আমার মানে তখন তো আর ওনার সাথে কাজ করেনি, শুধু বই পড়েছে টুকটাক বা নাটক দেখেছি এরকম, কিন্তু ওনার ভিতরে কিন্তু এই ব্যাপারটা ছিল। উনি মানে একটা যে জেনারেল একটা স্টুডেন্টকে যেভাবে ট্রিট করতেন, কোনো নামি দামি কোনো ছাত্র নেতা হলে তাকে সেম ট্রিটে করতেন। এবং আপনার সঙ্গীতের যে প্রতিভা সেটা কিভাবে তিনি আবিষ্কার করলেন, নাকি আপনি তাকে আবিষ্কার করেছিলেন? না, আমরা যে হলে মাঝে মাঝে হতো তো, এই যে মানে ইন্টার স্টুডেন্টদের ভিতরে হতো, কম্পিটিশন হতো, কালচারাল অনুষ্ঠান, সব কালচারাল অনুষ্ঠান থেকে উনি জানেন যে আমি গান করি। আর আমি যখন 3rd ইয়ারে পড়ি তখন আমার ক্যাসেট বের হয়, তো আমি একটা ক্যাসেট দিয়েছিলাম স্যারকে, তো ওইটা উনি শুনেছেন। এবং পরে এরপর থেকে কিন্তু ওই যে প্রায় হয়তো শহীদুল্লাহ একটা পুকুর আছে খুব সুন্দর, ওই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় বা ক্লাস করে ফেরার সময় উনি হয়তো ফিরছেন, আমি তো ক্লাসে যাচ্ছি, এরকম কোনো পজিশনে সালাম দিলেই কিন্তু জিজ্ঞেস করতেন, যে পড়ার কথা জিজ্ঞেস করতেন না, কিন্তু করতেন গানের খবর কি, গান বাজনা কেমন চলতেছে, এই জিনিসটা জিজ্ঞেস করতেন উনি। এবং শিক্ষকরা তো আসলে পড়ার কথাই জিজ্ঞেস করে, যারা একটু সাধারণ শিক্ষক, তো সেই জায়গায় যে উনি আসলে অসাধারণ সেটাও তিনি তখনই বুঝিয়ে দিয়েছেন, যে বিশেষ প্রতিভার কথা আসলে উনি বুঝতে পেরেছিলেন যে হয়তো আমার লাইফটা এই দিকেই যাবে, এই জন্য পড়ালেখার বিষয়টা জিজ্ঞেস করেননি আর তখন। এবং এই যে ছবি আঁকা, চলচ্চিত্র নির্মাণ, টেলিফিকশন, ফিকশন, আসলে কোন জায়গায় হুমায়ূন আহমেদ হাত রাখেননি, যেটি মাজহারুল ইসলাম বলছিলেন যে একটা মানুষ অথচ তিনি এত এত কাজ করেছেন, এবং তার সম্পর্কে আমরা কথা বলতে গেলে আসলে কোনটা থেকে কোনটা বলবো সেটা আমরা খেয়েই হারিয়ে ফেলি। তিনি যেমন আমাদেরকে আসলে হারিয়ে ফেলার অনুভূতি দিয়ে অন্য এক জগতে নিয়ে গিয়েছেন। অন্য প্রকাশ আসলে কিভাবে উদযাপন করছে হুমায়ূন আহমেদের এই জন্মদিন, বা অন্য প্রকাশ তো আসলে হয়তো সারা সবসময় হুমায়ূন আহমেদকে স্মরণ করতে থাকে সারা বছর ধরে, জন্মদিন উপলক্ষে মানে আমাদের জন্মদিনে
উপলক্ষে যেটা হচ্ছে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার, আমরা গত 10 বছর ধরে এটা প্রদান করে আসছি, যদিও এই বছরটা কিছু জটিলতার কারণে এখনও দেওয়া সম্ভব হয়নি। এই পুরস্কারটি বাংলাদেশে এই মুহূর্তে খুবই মানে সমাদৃত একটি পুরস্কার। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় একজনকে, আর তরুণ সাহিত্য ক্যাটাগরিতে একজনকে পুরস্কার দেওয়া হয়। এর পাশাপাশি যেটা হচ্ছে যে প্রত্যেক বছরই আমাদের নানান ধরনের আয়োজন থাকে। এই বছরও যেমন একটা হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে অন্য প্রকাশের একটা আয়োজন আছে, সেখানে 33,000 টাকার বই উপহার, 3টা কম্পিটিশন চলতেছে। সেটা হচ্ছে হুমায়ূন আহমেদের যে চরিত্রগুলো, মানে ওনার যে মিসির আলী, হিমু এবং শুভ্র, এই চরিত্রগুলোর নবরূপায়ণ, মানে এই চরিত্রগুলোকে নিয়ে তারা তাদের মতো করে একটা লেখা লিখবে, সেটা 1500 শব্দের মধ্যে। এটা একটা কম্পিটিশন। আর একটা হচ্ছে হুমায়ূন আহমেদের বইয়ের সমালোচনা, পাঠ প্রতিক্রিয়া, এটা একটা সমালোচনা মানে প্রতিযোগিতা। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে হুমায়ূন আহমেদ কেন এখনো প্রাসঙ্গিক, কেন আমরা এখন হুমায়ূন আহমেদ পড়ি, হ্যাঁ, এটা নিয়ে 2000 শব্দের মধ্যে একটা লেখা। তো এই কম্পিটিশনগুলো চলতেছে। এই 3টা কম্পিটিশনে 33,000 টাকার বইয়ের মানে পুরস্কার, এবং আমরা দেখছি গত 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং বিপুল সংখ্যক মানে পাঠকের অংশগ্রহণ। শেষ কবে হবে সেটা? এটা শেষ হবে 20 তারিখে। বা আমাদের দর্শকদের জন্য তাহলে এটা বিশাল এক সুযোগ 33,000 টাকার বই জিততে নেওয়ার। আমরা এই উদ্যোগটিকেও সাধুবাদ জানাচ্ছি। অন্য প্রকাশ ফেসবুক গ্রুপ থেকে এই আয়োজনটা করা হয়েছে এবং আমাদের ফেসবুক গ্রুপে প্রায় 1 লক্ষের উপরে সদস্য। এবং আমাদের যে চ্যানেল আই প্রাঙ্গণে আজ যে বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে অন্য প্রকাশের পক্ষ থেকে, সেখানে কি হুমায়ূন আহমেদের ভক্তরা 25% ডিসকাউন্টে কিনতে পারে? হ্যাঁ, এখানে ওই একই রকম 25% ডিসকাউন্টে তারা কিনতে পারে। আর এছাড়া আমাদের জন্মদিন উপলক্ষে অনলাইনে যারা কিনতেছে 1000 টাকার বই কিনলে ডিসকাউন্ট তো থাকছেই, সাথে ফ্রি ডেলিভারি। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সে অর্ডার করতে পারে, অর্ডার করলে ফ্রি ডেলিভারির সুযোগ থাকছে। বা হুমায়ুন পাঠকদের জন্য তাহলে আজ হুমায়ুন জন্মদিনে এক আশীর্বাদ হয়ে কাজ করবে। প্রিয় দর্শক, যাদের এখনও যেসব বই আপনাদের কালেকশনে নেই, আপনাদের প্রিয় লেখক হুমায়ুন আহমেদের, সেই বইগুলো কিন্তু আপনারা অন্য প্রকাশ থেকে নিয়ে নিতে পারেন চ্যানেল আই প্রাঙ্গণে যে অন্য প্রকাশের বইমেলা হচ্ছে সেখান থেকেও। আর প্রতিযোগিতার কথাগুলো তো আমরা শুনছিলামই, সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। আবারও একটু সেলিম চৌধুরীর কাছে শুনতে চাই যে গানের কথা তো আসলাম, প্রথম কোন সিনেমাটাই আপনি কণ্ঠ দিয়েছিলেন, তখন আসলে কেমন লাগছিল? আমি প্রথমে কণ্ঠ দিয়েছি ওনার কাজ করেছি আসলে আগুনে পরশমণিতে হাসান রাজার একটা গান ছিল, ওই গানটার সুর কালেকশন, তারপর কথাটা, এই কাজটা আমি করে দিয়েছি। যদিও শাম্মী আপা গানটাতে ভয়েস দিয়েছিলেন, আর আমি ভয়েস দিলাম হলো ইয়েতে, ওই দুই দুয়ারি ছবিতে, সোহাগপুর গ্রামে। তো ওই গানটা করার সময় হুমায়ুন স্যার এই জিনিসটা খুব এনজয় করতেন, যে ইয়েতে স্টুডিওতে যখন রেকর্ডিং হয় উনি ম্যাক্সিমাম সময় প্রেজেন্ট থাকতেন, যে দেখতেন কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এবং যেহেতু ফিল্মের বিষয়টা ওনার মাথায় ছিল, উনি বললেন যে আসলে এই জায়গাটাতে যে মাহফুজ ভাই করছিল, এটা যে মানে এই ক্যারেক্টারটাতে অভিনয় করেছিল, যে উনি বললেন যে মাহফুজ মানে তার লাভারের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বাড়িতে ফিরে যাচ্ছে। তো ইটস এ মরবিড সিচুয়েশন অ্যাকচুয়ালি। তো ওই রকম তো গায়কিতে তোমার এক ধরনের একটা প্যাথোস থাকতে হবে, একটা দুঃখ ভাব থাকতে হবে, এরকম যে কান্না আসছে বা এরকম কোনো কিছু একটা বিষয় নেই। তো ফিল্মে তার আগে যেহেতু আমি ফিল্মে ওইরকম গান করি নাই, 2-1টা গান করেছি। তো পরে ভয়েসে করার পরে উনি বললেন যে না, পারফেক্ট, ভালো হয়েছে, তোমার ভয়েস দেওয়াটা ঠিক হয়েছে। মিন্টু ভাই ছিলেন, তারপর আরো মানে হুমায়ুন স্যার তো সবসময় বন্ধু বান্ধব নিয়ে সবাই বললে যে না, ঠিকই আছে, যেভাবে আমি চাচ্ছিলাম যে ভয়েসটা একটু কাঁদো একটা ব্যাপার থাকবে, সেটা আসছে তোমার ভয়েসে, থ্যাংক ইউ। এবং উনি কত সূক্ষ্মভাবে আসলে সবকিছু দেখতেন, তারপর ঠিক করতেন। এই জন্যই হয়তো মানে ওনার লেখা বা ওনার সিনেমা, নাটক সবকিছু আমাদেরকে এত গভীরভাবে আসলে নাটক সিনেমা ক্ষেত্রে যেটা আমি তো অধিকাংশ সময় ওনার সঙ্গে আমার থাকাটা ছিল একরকম বাধ্যতামূলক। নাটক সিনেমার শুটিং যখনই চলবে, তো অনেক সময় দেখা যেত যে ওই মূল স্ক্রিপ্টের বাইরে উনি চলে যাচ্ছে, মানে স্ক্রিপ্টের যে স্ক্রিপ্টটা দিয়ে নাটকটা শুরু হয়েছে, হয়তো ওই সিকোয়েন্সে গিয়ে ওই স্ক্রিপ্টের অনেক কিছু অধিকাংশই বাদ চলে গেছে, নতুন করে ওখানে ইনস্ট্যান্ট বসে আবার লিখতেছেন, কারণ যে ডায়লগটা দিচ্ছেন ডেলিভারি, হয়তো ওই ডায়লগটা তার ওই সময় ভালো লাগছে না, ওই সংলাপ চেঞ্জ করে দিচ্ছেন, কারো সংলাপ মানে বাড়তেছে, এবং কখনো কখনোই অন দ্য স্পট নতুন ক্যারেক্টার সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, পারিপার্শ্বিকের সাথে মিল রেখে। এবং ওই যে সেলিম ভাই যে কথাটা বললেন, যে গানের ক্ষেত্রেও তাই, এই প্রত্যেকটা গানের রেকর্ডিংয়ে কিন্তু উনি নিজে উপস্থিত থাকতেন, হ্যাঁ, এবং সেটা ওইটা তার মাথায় থাকতো যে এই ক্যারেক্টারটা কে করতেছে, সিকোয়েন্সটা কি, সেই অনুযায়ী গায়কিটা ওইভাবে মানে উনি চাইতেন, এবং এই চাওয়ার জন্যই কিন্তু উনি নিজে উপস্থিত থাকতেন। অনেক সময় কিন্তু আর্টিস্টের মানে প্রেজেন্টেশনের উপর, আর্টিস্টের
এই জায়গাটা তো ভালো, একটা আর্টিস্টের হয়তো অভিনয়ের এই জায়গাটা ভালো, তখন কিন্তু উনি স্ক্রিপ্টে চেঞ্জ করে ফেলতেন বিষয়টা কমপ্লিটলি, যে আর্টিস্টের ওই জায়গাটাকে এমফাসিস দিয়ে কিন্তু উনি ক্যারেক্টারটাকে দাঁড় করাতেন, সহজ করে তুলতেন। তো এই জন্য অনেকে কিন্তু হুমায়ুন স্যারের লেখা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে কিন্তু একটা ঝামেলায় পড়বে, কারণ ওই যে ওইখানে স্পট ইম্প্রোভাইজেশন যেটা উনি করতেন আর কি, এটা তো আর অন্য কারো পক্ষে করা সম্ভব না, কিন্তু এই কারণে ওনার প্রোডাকশনগুলো অন্যরকম হতো, এবং উনি নিজে না থাকলে কিন্তু এই জিনিসটা কখনোই সম্ভব। ওনার স্ক্রিপ্ট নিয়ে কাজ করে ওনাকে সুপারসেট করে যাওয়ার তো প্রশ্নই আসে না, যে মানে ওনার মাপের কাজ করাটা টাফ হবে কিন্তু আসলে আমার মনে হয়। এবং এই যে কাজের প্রতি ভালোবাসা শুনছিলাম, প্রকৃতির প্রতি আসলে যে ভালোবাসা, তার প্রত্যেকটি লেখার বা সিনেমার নাম বা আসলে যে ভেতরকার জিনিসপত্র সব দেখলে আসলে বোঝা যায় যে প্রকৃতিকে তিনি কেমন ভাবে ধারণ করেছেন। একদমই নুহাশপল্লীর কথাটাই আসছিলাম, এখানে প্রায় কয়েকশো ওষুধি বৃক্ষ, এবং এই প্রতিটি গাছ উনি নিজে বিভিন্ন নার্সারি ঘুরে ঘুরে কিনেছেন, এবং এই গাছের যত্নের জন্য উনি মানে নিজে ঘুরে ঘুরে দেখতেন, এবং যেটা বলা হতো যে উনি গাছের সঙ্গে কথা বলতেন। কোনো একটা গাছ যদি রুগ্ন হয়ে যেত, ওর বলতেন কিরে তুই খাবার পাইস না, তোর মনে ঠিকমতো খাবার দেয় না, তখন ওই মোশাররফকে ডেকে বা নুরুল হক এরা টেক কেয়ার করতো, এই ওরা ঠিকমতো ইয়ে দাও নি না, সার দাও, এটার এটা দাও, এটার এটা দাও, এই ঘুরে 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 উনি দেখতেন। অসম্ভব রকম বৃক্ষের প্রতি তার মানে একটা ভালোবাসা ছিল। এবং ওনার একটা বইও কিন্তু আছে বৃক্ষ কথা, নুহাশপল্লীর এই সমস্ত বৃক্ষ নিয়ে, মানে প্রায় 100-র উপরে গাছ, সেটার ছবি, এবং সেটার মানে প্রত্যেকটা গাছের সায়েন্টিফিক নেম থেকে শুরু করে সেটার ওষুধি গুণাগুণ কি আছে, এবং এই গাছের একটা শর্ট ডেসক্রিপশন সহ 4 রঙে ছাপা একটা খুব চমৎকার বই আছে। এবং বই মেলায় কি আপনাদের কখনো এমন হয়েছে যে একটা বই রিপ্রিন্ট করতে হয়েছে, সব শেষ হয়ে গিয়েছিল? সেটা তো সবসময়ই হচ্ছে। এটা যেমন প্রথম যেটা আমরা করি অন্ধ্রপ্রকাশ থেকে, ওনার সাথে আমাদের যাত্রাটা শুরু হয় 1999 সালে, এবং ওই 99 সালে আমরা প্রথম বই করে রূপার পালঙ্ক, এবং সেটা এক মেলাতেই 40,000 কপি বেরিয়ে গেছে, মানে সেল হয়ে গেছে। এবং ওনার বইয়ের মানে এডিশন হতো 5,000 করে, 5,000 করে এডিশন হতো, এবং তো এটা তো তার মানে কত, প্রায় ধরেন অলমোস্ট 8টা এডিশন করতে হচ্ছে মেলার মধ্যেই। এটা তো নিয়মিত বিষয় ছিল। আমরা একদম আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সেলিম চৌধুরীর কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নিতে চাই চ্যানেলের পর্দা থেকে, তবে দর্শকদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আজকের এই দিনে আমাদেরকে আপনারা সময় দিয়েছেন। প্রিয় দর্শক, যে থাকে আখি পল্লবে, কথাটি শুরুতেই আসলে বলছিলাম আমাদের আজকের আয়োজনের নাম, কারণ হুমায়ুন আহমেদ তো আসলে আমাদের আখি পল্লবেই থাকে, এবং তিনি আসলে এমন একটি সাবজেক্টে পরিণত হয়েছেন বা তখন থেকেই ছিলেন যে তাকে নিয়ে কথা বললে একটি দিন আসলে যথেষ্ট নয়, কারণ আমরা সারা বছরই তাকে নিয়ে কথা বলি, তাকে অনুভব করি, তার সৃষ্টি, তার সকল কাজ, তার বই, তার সিনেমা, তার গান, সব কিছুই আমরা ভালোবাসি। আসলে যেসব কিছু আসলে আমাদের নিজের, সেই সব কিছুকে আলাদা করে ভালোবাসতে হয় না, আমরা নিজেকে ভালোবাসার মাধ্যমে ভালোবাসি। হুমায়ুন আহমেদকে তিনি এভাবেই আসলে আমাদের ভালোবাসায় আমাদের মধ্যমণি হয়ে থাকবেন, সেই প্রত্যাশায় আজকের যে থাকে আখি পল্লবে আয়োজন থেকে বিদায় নিচ্ছি। এবং চ্যানেলে কিন্তু আপনাদের জন্য রয়েছে হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে আরও অনেক অনেক আয়োজন, আপনারা সারাদিন জুড়ে চোখ রাখবেন চ্যানেলের পর্দায়, সেই প্রত্যাশা রাখছি। আমরা একটি গান শুনতে শুনতে বিদায় নিতে চাই। চাঁদনি পশরে কে আমার স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। চাঁদনি পশরে কে আমার স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। তাহারে চিনি না আমি, সে আমারে চিনে, চাঁদনি পশরে কে আমার স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। বাহিরে চাঁদের আলো, ঘর অন্ধকার, বাহিরে চাঁদের আলো, ঘর অন্ধকার। খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার, তবু কেন সে আমার ঘরে আসে না। সে আমারে চিনে কিন্তু আমি চিনি না। চাঁদনি পশরে কে আমার স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। শুয়া উড়িল উড়িল জীবের জীবন, শুয়া